আয়রা অসুস্থ। আপু অসুস্থ মানে? আপুর কি হয়েছে? আমি বলতে পারবো না, হাসপাতালে পৌঁছে জানতে পারবো। ফোন কাটলাম। রাফির ফোন কেটে গেল। আয়রার বেশ রাগ লাগলো রাফির উপর। কোন হাসপাতালে যেতে হবে কিছুই বলল না। আরাত বাড়িতে ফোন লাগাতে লাগাতে তাড়াহুড়ো স্কুটির দিকে যেতে নিল। রশ্মির কথা মনে পড়তেই দ্রুত পায়ে মাহির রশ্মির কাছে এসে দাঁড়ালো। দুজনেই আগে নেই আরাতের দিকে চেয়ে আছে। আয়রা মাহিরকে ব্যস্ত গলায় বলল, আপনি প্লিজ রোশনিকে রিকশায় তুলে দেবেন, আমাকে এখনই বের হতে হবে। তুই কোথায় যাচ্ছিস? রশ্মির কথায় আরাত রশ্মির দিকে তাকিয়ে বলল, আমি হসপিটালে যাব, তুই মাহিরের সঙ্গে আড্ডা দে। মাহির প্লিজ রোশনিকে একটা রিক্সা ধরে দিবেন। আরাত মাহিরের উত্তরের আশা না করে দ্রুত পায়ে স্কুটির কাছে এসে স্কুটি নিয়ে দুজনের চোখের আড়ালে চলে গেল। রশ্মি আরাতে যাওয়ার দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠতে যাবে, মাহির রশ্মিকে বলে উঠল, প্লিজ উঠবেন না। আমি হসপিটালে যাব, তুই মাহিরের সঙ্গে আড্ডা দে। মাহির প্লিজ রোশনিকে একটা রিকশা ধরে দিবেন। আরাত মাহিরের উত্তরের আশা না করে দ্রুত পায়ে স্কুটির কাছে এসে স্কুটি নিয়ে দুজনের চোখের আড়ালে চলে গেল। রশ্মি আরাতে যাওয়ার দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠতে যাবে, মাহির রশ্মিকে বলে উঠল। রশ্মি মাহিরের দিকে ছোট ছোট চোখে তাকালো। মাহির রশ্মিকে তাকাতে দেখে মুখে হাসি টেনে বলল, সরি, এভাবে বলতে চাইনি। প্লিজ বসুন না। আপনার ফ্রেন্ড আমাদের রেখে চলে গেল। আপনিও এইভাবে খাবারগুলো রেখে গেলে নষ্ট হয়ে যাবে। প্লিজ। রশ্মি মাহিরের কথাই বাধ্যতামূলক পুনরায় চেয়ারে বসে পড়ল। এভাবে চেনা নেই জানা নেই অচেনা ছেলের সামনে বসে ভাজা পোড়া খেতে অস্বস্তিকর লাগছে। মাথা নিচু করে চুপচাপ ফুচকা মুখে তুলতেই মাহির আগ বাড়িয়ে কথা বলে উঠল, আপনি চুপচাপ থাকতে ভালোবাসেন, রাইট? রশ্মি ফুচকা মুখে তুলে আর চোখে মাহিরকে দেখল। পুনরায় আশেপাশে তাকাতে তাকাতে ছোট্ট করে বলল, জি। আপনার মায়াবী মুখটা বলে দিচ্ছে আপনি শান্তশিষ্ট এমন চুপচাপ থাকতে ভালোবাসেন। ওহ সরি, আমরা তো পরিচিত হলাম না। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ মাহির, মেহরাব ইসলাম মাহির। রশ্মি মাহিরের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। পুনরায় মাহিরের দিকে তাকাতেই দেখলো মাহির মুখে মুচকি হাসি রেখে হাত বাড়িয়ে দিয়ে আছে। রশ্মি মুখে সৌজন্যমূলক হাসি টেনে অন্যদিকে তাকিয়ে বলল, নাইস টু মিট ইউ, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাকে একটা রিক্সা ডেকে দিবেন? মাহির বাড়িয়ে দেওয়া হাতটা ফিরিয়ে নিয়ে মন ভার করে বলল, এখনই উঠবেন? থাকা যায় না কিছু মুহূর্ত? সরি। নাথিং। আমি কি আপনাকে লিভ দিতে পারি? রশ্মি যেন আশ্চর্য হয়ে তাকালো মাহিরের দিকে। আজকেই প্রথম পরিচয়, আর প্রথম পরিচয় অচেনা একটা মেয়েকে বাইকে লিফট দিতে চাচ্ছে মাহির। আরাত রশ্মিকে একা রেখে যাওয়াতে আরাতের উপর বিরক্ত লাগলো রশ্মির। মাহিরের সামনে বিরক্ত প্রকাশ করলো না, স্বাভাবিক মুখে মাহিরকে বলল, নো থ্যাঙ্কস, আপনাকে কষ্ট দিতে চাই না, প্লিজ একটা রিক্সা ডেকে দিন। আপনি আমার বাইকে বসলে আমার কষ্ট হতো না, জীবনটা সার্থক হয়ে যেত। মাহিরের বিড়বিড়িয়ে বলা কথাই রশ্মি বুঝতে না পেরে জানতে চাইল, কিছু বললেন? না কিছু না, 1 মিনিট ওয়েট করুন, আমি রিক্সা ডেকে দিচ্ছি। মাহির রিক্সা ডাকতে গেল। রশ্মি চুপচাপ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার মধ্যে মাহির একটা রিক্সাওয়ালাকে সঙ্গে নিয়ে আসলো। রশ্মি রিক্সাতে উঠে সিটে বসে শরীরের ওড়না ঠিকঠাক করে নিচ্ছে। ওড়না দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে নেওয়ার মধ্যে হঠাৎ মাহিরের নিঃসাদুর কণ্ঠ শুনে অবাক নয়নে তাকালো। ইউ লুক ভেরি বিউটিফুল। হোয়াট? মাহির মুগ্ধতা মুখে রশ্মিকে দেখতে দেখতে পুনরায় রশ্মিকে বলে উঠল, আপনার বয়ফ্রেন্ড সো লাকি। রশ্মি থমকে গেল। পুরনো ব্যথা জেগে উঠতে লাগলো। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে চোখটা বন্ধ করে নিল। চোখের সামনে পুরনো এক টুকরো স্মৃতি ভেসে উঠতেই বন্ধ চোখ খুলে বলল, আই ডোন্ট হ্যাভ আ বয়ফ্রেন্ড। থ্যাংক ইউ, জাস্ট এতটুকুই জানার ছিল। রশ্মি অবাক চোখে তাকালো মাহিরের দিকে। মাহিরের মুখে মুচকি হাসি। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। রশ্মি মাথা ঘুরিয়ে মাহিরকে আগের ন্যায় অবাক চোখে তাকিয়ে থাকতেই দেখে মাহির মুচকি হেসে মাথার চুলগুলো হাত বোলাতে বোলাতে চলন্ত রিক্সার দিকে রশ্মিকে যতদূর দেখা যায় দেখতে লাগলো।
আনাস শেখ বাড়ি থেকে ফিরে রুমের দরজা বন্ধ করে দিয়ে পুরো রুম তছনছ করছে। মেঝে জুড়ে কাচের টুকরো, বিছানা, চাদর সবকিছু এলোমেলে। আনাস চাদর বিনা বিছানার উপরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে রুমের ছাদের দিকে নিস্তব্ধ চোখে চেয়ে আছে। কাজ দিয়ে কেটে যাওয়া হাতের ছোট ছোট অংশের রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। ফাঁকা ফাঁকা চোখে তাকে নিজের জীবনের হিসাব নিকাশ গুনতে ব্যস্ত। আহিন আলভি আনাসকে দুবার ডাকার পরে কোনো সারা শব্দ না পেয়ে দুজন বন্ধ দরজা হাত দিয়ে জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে শুরু করলো। ভাইয়া দরজা খোলো, আয়রা আপু অসুস্থ, আপুকে হাসপাতালে নেওয়া হয়েছে ভাইয়া। কথাটা কানে পড়তেই আনাসের চোখের পাতা কাঁপতে লাগলো। হুট করে বিছানা থেকে উঠতে পারলো না, কথাটা যেন বারংবার কানে বাজতে লাগলো। ধীরে ধীরে বিছানা থেকে উঠে অগোছালো পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাত দিয়ে দরজা খুলতেই আহিন ঝাঁপিয়ে পড়লো আনাসের উপর। আহিন হঠাৎ জাপটে জড়িয়ে ধরতেই দুপা পিছিয়ে গেল আনাস। আনাসকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া দরজা খুলতে এত লেট করলে কেন? আমি ভয় পেয়েছিলাম, তুমি ঠিক আছো? আহির আনাসকে ছেড়ে দিয়ে আনাসের হাত পা লক্ষ্য করতে লাগলো। আনাস আহিরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আয়রার কি হয়েছে? আয়রা কই? আরিশা আপু খাবারের প্লেট নিয়ে আয়রা আপুর রুমে গিয়ে দেখে আপু মেঝেতে সেন্সলেস হয়ে পড়ে আছে। আপু আর ফুপি অনেক চেষ্টা করে আয়রা আপুর সেন্স ফেরাতে না পেরে আপুকে হাসপাতালে নিয়ে গেছে। আনাস আহিনের কথার মধ্যে এলোমেলো পায়ে পুনরায় রুমের ভিতরে এসে বাইকের চাবি নিয়ে রুম থেকে এলোমেলো বড় বড় পায়ে বাড়ির বাহিরে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আরাত আরিশা ইমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। আনহা শেখ বেঞ্চে মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে বসে আছেন। রাফি ডাক্তারের সঙ্গে জেদ ধরে ইমার্জেন্সি রুমের ভিতরে আছে। কয়েক মিনিটের মধ্যে তালুকদার বাড়ির সবাইকে ব্যস্ত পায়ে আসতে দেখা গেল। আদনান তালুকদার, আহাদ তালুকদার, রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার সঙ্গে আতিফ শেখ, পাঁচজনের পায়ের শব্দ। আরাত আরিশা সেদিকে তাকালো। রাবেয়া তালুকদার আনহা শেখের পাশে বসে আনহা শেখকে আগলিয়ে নিলেন। আতিফ শেখের নজর ইমার্জেন্সি রুমের দিকে। আজ বহু বছর পর এভাবে বাড়ির মেয়ের জন্য চিন্তিত মুখে ইমার্জেন্সি রুমের সামনে দাঁড়িয়ে সবাই। ঠিক এভাবেই একদিন দাঁড়িয়েছিল তালুকদার বাড়ির বড় কর্তা আহসান তালুকদারের জন্য। সেদিন সবাইকে ব্যর্থ কান্নারত অবস্থায় ফিরতে হয়েছিল। এত বছর পর সেই ভয় আজকে বাড়ির মেয়ের জন্য সবার মুখে ফুটে উঠেছে। হয়তো এত বছর কারোর জন্য হাসপাতালে পা ফেলতে হয়নি, এই জন্য ভয়টা সবার চোখে মুখে। রাবেয়া তালুকদার আরিশার কাছে এসে জানতে চাইল কি হয়েছিল। আরিশা চিন্তিত মুখে ভাঙা ভাঙা গলায় বলল, তোমাদের বাড়ির মেয়ে ভালো না মামুনি, সে শুধু নিজের জেদ ইগো নিয়ে থাকতে ভালোবাসে। আমার বোন আজকে 5-6 দিন থেকে খাবারটুকু ঠিক মতো খায় না, সেদিকে তার কোনো খেয়াল নেই। সে শুধু নিজের জেদকে ভালোবাসে, আমার বোনকে না। আয়রা 5-6 দিন থেকে ঠিকমতো খাবার খায় না। কথাটা আতিফ শেখের কানে পড়তে অবিশ্বাস্য চোখে তাকালো বড় মেয়ের দিকে। ভদ্রলোক প্রতিদিন মেয়ের খেয়াল রাখেন। মেয়ের জন্য রাতে বাড়িতে ফিরে খাবারের প্লেট সেজে তিনি নিজেই মেয়েকে খাইয়ে দিয়ে আসেন। আতিফ শেখের বুঝতে অসুবিধা হলো না, তিনি রাতে যতটুকু খাইয়ে দেন মেয়ে শুধু এতটুকুই খেয়ে থাকেন। মূলত কয়েকদিন ঠিকমতো না খাওয়ার কারণে আয়রা চিকন পাতলা শরীরটা দুর্বল হয়েছিল। তার উপর আজকে না খাওয়া শরীরে চিৎকার দিয়ে কান্না করার ফলে হেরে পড়েছে। আরিশা আয়রার কোনো সারা শব্দ না পেয়ে শান্ত হয়ে গেছে ভেবে আয়রার জন্য খাবারের প্লেট সাজিয়ে আয়রা রুমে আসতেই আয়রাকে মেঝের মধ্যে নিশ্চুপ হয়ে পড়ে থাকতে দেখে বোন বলে চিৎকার দিয়ে উঠল। খাবারের প্লেটটা বিছানার উপর রেখে দিয়ে আনহা শেখকে ডাকতে ডাকতে আয়রাকে তুলতে লাগলো। আনহা শেখ আরিশার চিৎকারে দৌড়ে মেয়ের রুমে এসে স্তব্ধ হয়ে গেলেন। দুজন মিলে আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে সেন্স ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলো। এর মাঝে আরিশা রাফি আমান এবং তালুকদার বাড়িতে ফোন করে সব কিছু বলছে। তালুকদার বাড়িতে আতিফ শেখ এসেছিল আহাদ তালুকদারের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আদরে মেয়ের খবর কানে পড়তেই তিনি ভেঙে পড়েন। আহাদ তালুকদার, আদনান তালুকদার সবাই মিলে আতিফ শেখকে ধরে গাড়ি অবধি নিয়ে আসেন। হাসপাতালে এসে সব কিছু বড় মেয়ের মুখে শোনার পর অর্ধাঙ্গিনীর প্রতি অভিমান থেকে অভিযোগের চোখে চেয়ে রইলেন আদরে মেয়ের যত্নে খামখেয়ালির জন্য। হঠাৎ ইমার্জেন্সি রুমের দরজা খুলে যাওয়ার শব্দে সবার নজর দরজার দিকে। ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তারের পেছনে রাফি মলিন মুখে বের হয়ে ডাক্তারের পাশে দাঁড়ালো। ডাক্তারকে বের হতে দেখে আতিফ শেখ ডাক্তারের কাছে এসে জানতে চাইল, ডাক্তার, আমার মেয়ে, আমার কলিজা কেমন আছে?
আতিফ শেখের আশা ভরা প্রশ্নে ডাক্তার মাথা নিচু করে মুখ দিয়ে দুটো শব্দ উচ্চারণ করলো। I am sorry, she is no more. মেঝেতে কিছু পড়ার শব্দে সবাই পিছনে তাকালো। আনাস হাসপাতালের বাহিরে বাইকটা ফেলে রেখেই হাসপাতালের ভিতরে দৌড়ে এদিক ওদিক তাকিয়ে আয়রার রুম খোঁজার মধ্যে বাড়ির সবাইকে এমার্জেন্সি রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এক দুপা করে আসতে নিলেই ডাক্তারের কথাটা কানে এসে বাড়ি খেলো। সঙ্গে সঙ্গেই মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়লো। মুখে কোনো কথা নেই, ফাঁকা চোখে ইমার্জেন্সি রুমের দিকে তাকিয়ে থাকলো শুধু। আদনান তালুকদার ভাতিজার কাছে এসে বসে আগলে নিলেন আনাসকে। আতিফ শেখ নিস্তব্ধ চোখে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আনহা শেখ নিজেকে সামলাতে না পেয়ে দৌড়ে ডাক্তারের কলে চেপে ধরে কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, আমার মাথা ঠিক আছে তো ডাক্তার, আমার মেয়ের কিচ্ছু হয়নি। একদম বাজে কথা বলবেন না, আমি আপনাকে পুলিশে দিব। আপনি মিথ্যা বলছেন, আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। রাফি, তুমি তো ভিতরে ছিলে তাই না? তুমি বলো আমার মেয়ের কিছু হয়নি, ডাক্তার মিথ্যা বলছে। রাফিয়া তখন মলিন মুখে আনাসের দিকে তাকিয়েছিল। আনহা শেখের কথাই সবাইকে এক নজর দেখে নিয়ে পুনরায় আনহা শেখের দিকে তাকালো। সবার চোখে পানি বয়ে যাচ্ছে। আরিশা চিৎকার দিয়ে কান্না করছে। আতিফ শেখ এখনও অবিশ্বাস হয়ে ডাক্তারের দিকে চেয়ে আছে। রাফি সবার ভেঙে পড়া দেখে আনহা শেখকে শান্ত করতে বলে উঠল, আন্টি প্লিজ শান্ত হন, এভাবে ভেঙে পড়লে চলবে না। প্লিজ আন্টি শান্ত হন। আমি শান্ত আছি, তুমি বলো ডাক্তার মিথ্যা বলছে, আমার মেয়ের কিছু হয়নি। আমি আমি আনাসের সঙ্গে আমার মেয়ের বিয়া দিব। একবার বলো সব কিছু মিথ্যে, আমি শুধু আমার মেয়েকে চাই, আর কিছু না। বলো সব মিথ্যে। আনাস বাবা, আমি তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আনহা শেখ রাফিকে ছেড়ে আনাসের কাছে গেল। সবাই চোখে পানি নিয়ে আনহা শেখের দিকে তাকিয়ে কান্না করছে। আশেপাশে বাহিরে দু একজন তাদের ঘিরে কান্না করতে লাগলো। আনহা শেখ আনাসের সামনে বসে আনাসের গালে হাত রেখে কান্না করতে করতে বলল, আনাস, আমি তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আমার মেয়েকে বল আমি ওকে খুব ভালোবাসি, আমিও ভালো মা, আমিও ওর ভালো মা। আই এম সরি আন্টি আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আমি মানছি আপনাদের মিথ্যা বলা আমার ঠিক হয়নি। আপনাদের এতটা কষ্ট দেওয়ার জন্য সত্যিই আমি দুঃখিত। আর একদম ঠিক আছে, ওর কিছু হয় না। সবাই বাকরুদ্ধ হয়ে তাকালো রাফির দিকে। রাফি সবার নজর দেখে নিয়ে মাথাটা নিচু করে নিল। বিস্মিত হয়ে তাকানোর মধ্যে ডাক্তার ভয় ভয় মুখে বলে উঠল, আই অ্যাম সরি, আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছে এই ছেলেটা। আমার একটা মিথ্যা বলার উপর আপনাদের ফ্যামিলির ভালো থাকা নির্ভর করেছে। এসব বুঝিয়ে আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছে। আপনাদের মেয়ে একদম ঠিক আছে, কিছুদিন রেস্ট আর ঠিকমতো খাবার পেলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। প্লিজ আপনারা থানা পুলিশ করবেন না, এতে আমাদের হাসপাতালের বদনাম হবে। ডাক্তারের কথায় সবার কান্না বন্ধ হয়ে গেল। চোখে মুখে আশার আলো খুঁজে পেল। আনহা শেখ মেঝে থেকে উঠে দুহাতে চোখের পানি মুছে হাসি মুখে ইমার্জেন্সি রুমের ভেতরে চলে যেতে নিলেন। ডাক্তার বাধা দিতে যাবে, আহাদ তালুকদার রাগী গলায় ডাক্তারকে পুলিশের ভয় দেখিয়ে বাধা দিলেন। ডাক্তার রাফির উপর রাগী চোখে তাকিয়ে শুধু আনহা শেখ আর আদনান তালুকদারকে ভিতরে যেতে দিলেন। এতক্ষণ যাবৎ আয়রা ইমার্জেন্সি রুমের দরজার সামনে সামান্য কাচের ফাঁকা অংশ দিয়ে নিজের পরিবারকে দেখছিল। আয়রা নিজেকে ঘিরে পরিবারের কান্নাগুলো শুধু রাফির কথায় এতক্ষণ হজম করে বসেছিল। রাফি প্রথম থেকে জানতো আয়রার সেন্স হারিয়ে ফেলেছে। সেন্স ফিলে ডাক্তার বড়জোর কয়েকদিন রেস্টে থাকতে বলবে। রাফি নিজেকে জুনিয়র ডাক্তার দাবি করে জেদ ধরে অনেক বুঝিয়ে ইমার্জেন্সি রুমে ডাক্তারদের সঙ্গে ছিল। আয়রা যখন সেন্স ফিরে এসেছে আয়রার বেডের পাশে বসে নরম সুরে বলে উঠেছিল, এই বোকা মেয়ে এমন কেউ নিজেকে কষ্ট দেয়? আমাকে বলতেন। আমাকে আপনার এতটা স্বার্থপর মনে হয়? রাফির কথায় মলিন মুখে আয়রা এক চিমটি হেসে ধীর কণ্ঠে বলে উঠল, আপনি স্বার্থপর কি না জানি না, যেখানে নিজের মা তার মেয়েকে বুঝতে পারে না সেখানে অন্যকে বলেই বা কি হবে। বুঝলাম। আন্টির উপর অভিমান জমে গেছে। এত বড় মেয়ে হয়ে অভিমান মানায় না, বুঝলেন? রাফির মুচকি হেসে বলা কথাই আয়রা মলিন মুখে পুনরায় বলে উঠল, যারা অভিমান বুঝে না তাদের উপর অভিমান করাই বোকামি, আর আমি এই বোকামি বারবারই করে এসেছি। অভিমান করবেন না আন্টি, কিন্তু আপনাকে অনেক ভালোবেসে, শুধু প্রকাশ করে না। ভালোবাসা প্রকাশ করতে হয় না, ব্যবহারে বোঝা যায়। হ্যাঁ ঠিক বলেছেন, ভালোবাসা ব্যবহারে বোঝা যায়, তবে নীরবতায় লুকিয়ে থাকে ভালোবাসা, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।
ভালোবাসাকে মাফ করে আগলে রাখতে হয়। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন ভালোবাসার মানুষের সুখকে নিজের সুখ মনে হবে। ও সরি, আপনি তো একজনকে ভালোবাসেন। আমি পাগল, ভালোবাসাকে ভালোবাসা শেখাতে এসেছিলাম। আয়রা রাফির মলিন হেসে বলা কথাই অন্যদিকে তাকালো। রাফি মুচকি হেসে সিরিয়াস হয়ে বলে উঠল, শোনেন বিয়েন, আমি এখন যা যা বলবো আপনি চুপচাপ সব কিছু শুনে যাবেন। একদম আবেগী হয়ে বের হয়ে আসবেন না। আয়রা কিছু বলতে নেবে রাফি আয়রাকে কথা বলতে দিল না। রাফি জায়গা থেকে উঠে ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তার প্রথমে রাজি ছিল না। রাফি অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে বলার পরেই ডাক্তার রাজি হয়েছিল। ডাক্তার রুম থেকে বের হয়ে যেতে রাফি দরজার সামনে এসে মাথাটা ঘুরিয়ে আয়রাকে একবার দেখলো, মুখে মুচকি হাসি। হয়তো বারবার দেখা হবে আমাদের, কিন্তু আমি আর কখনো ভালোবাসা ভরা চোখে আপনার দিকে তাকাবো না। আয়রা রাফির দিকে তাকালো, যে তাকানোতে নেই কোনো ভালোবাসা, নেই কোনো অনুভূতি, শুধু আছে ক্ষমা করবেন। রাফি মেঝের দিকে তাকিয়ে একটা ভারী নিঃশ্বাস ফেল। ঠোঁটে করে এক চিমচি মলিন হাসি নিয়ে পুনরায় বলে উঠল, আপনি আমাকে পেয়েও চাননি, আর আমি আপনাকে চেয়েও পাইনি। কি নির্বোধ আমি, তাই না? আমি নিজের হাতে আমার ভালোবাসার রীতি টানলাম। নতুন জীবনে সুখে থাকবেন। রাফি বের হয়ে গেল। আয়রা সেই থেকে দরজার কাছের ফাঁকার অংশ দিয়ে পরিবারের আর্তনাদ দেখছিল। আনহাসিক ইমার্জেন্সি রুমে ঢুকতেই আয়রা মলিন মুখে মায়ের দিকে তাকিয়ে রইল। আনহাসিক দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেলেন, মুখ দিয়ে কথা বের করলেন না। আয়রা দুহাতে জড়িয়ে নিল আনহাসিককে। একে একে রুমের ভেতরে সবাই ঢুকে গেল। সবাই কিছু না কিছু বলছে। আয়রা শুধু মায়ের বুকে মাথা রেখে সবার কথাই হু হা করছে। আতিফিক দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন শুধু। আনাসকে এখনও আগের ন্যায় হাঁটু মুড়ে বসে কেবিনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি। আনাসের কাছে এসে এক হাঁটু ভাঁজ করে বসে পড়ল। রাফি আনাসের সামনে বসার সঙ্গে সঙ্গে আনাস রাফিকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস আমাকে আমার নিঃশ্বাস ফিরে দেওয়ার জন্য। রাফির চোখ বন্ধ হয়ে এলো। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। দুজনের চোখে পানি, কারো পাওয়ার তো কারো হারানোর। রাফি হাত দিয়ে চোখের পানি মুছে আনাসের পিঠে হাত রেখে মলিন মুখে বলল, যে আমার নসিবে কখনো ছিলই না তাকে ফিরিয়ে দেব কিভাবে? কতটা লাকি তোমার ভাগ্যটা। তোমার ভাগ্যেই সে আছে, আমার ভাগ্যেই নেই। আনাস রাফি দুজনেই দাঁড়িয়ে গেল। রাফি মুচকি হেসে আনাসের কাঁধে হাত রেখে দাঁড়ালো। আহাদ তালুকদার কেবিন থেকে বের হয়ে আসলেন। আনাসকে রাফির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আনাসের উদ্দেশ্যে বললেন, আমি না ফেরা পর্যন্ত এখন থেকে এক পা নড়াচড়া করবে না। আহাদ তালুকদার যেমনভাবে এসেছিল একইভাবে হাসপাতাল থেকে বের হয়ে গেল। আনাস রাফি কিছুই বুঝলো না। আহাদ তালুকদার প্রায় 15 মিনিট পরে একটা কাজীকে সঙ্গে নিয়ে ফিরে আসলেন। আনাস রাফি যা বোঝার বুঝে গেল। আহাদ তালুকদার আনাসের সামনে এসে বলল, কোনো কথা বলবে না, চুপচাপ আমার সঙ্গে চলো। আনাস অবাক চোখে দাঁড়িয়ে থাকলো। আহাদ তালুকদার কেবিনের সামনে সে আনাসকে আসতে না দেখে পিছু ফিরলেন। দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যায় না? তোমাকে কি বোবা অ্যাটাক করেছে? আনাস রাফির দিকে তাকালো। রাফির চোখ কাজের হাতেই কাগজগুলোর উপর। আনাস রাফির দিকে তাকিয়ে গলা খাকারি দিল। রাফি কাগজগুলো থেকে চোখ ফিরিয়ে আনাসের উপরে রাখলো। মুখে মলিন হাসি নিয়ে ছোট্ট করে বলল, শুভকামনা ব্রো, তোমাদের জীবনটা সুখময় হয়ে উঠুক, একে অপরের ঢাল হয়ে কেটে যাক বহু বছর। যেখানে তোমার দোয়া আছে সেখানে আমাদের সুখময় জীবনটা পরিপূর্ণতায় রয়ে যাবে সারা জীবন। ইনশাল্লাহ। ভালো থাকো ভালোবাসা। আমার সঙ্গে থাকবে না? ব্রো, আমি এখানেই ঠিক আছি, তুমি জলদি যাও, তোমার জন্য কেউ একজন ওয়েট করছে। রাফি প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো। আহাদ তালুকদারের পুনরায় ডাক পড়লো। আনাস 2-1 পা করে কেবিনের দিকে যেতে লাগলো। বুকের মধ্যে ধুকপুক হচ্ছে অদ্ভুত এক অনুভূতি। আনাস কেবিনের সামনে এসে পুনরায় মাথা ঘুরিয়ে দেখলো একবার রাফির দিকে। রাফি আনাসকে পিছনে তাকাতে দেখে মলিন মুখে মুচকি হাসি দিল। আনাস রুমের ভিতরে ঢুকতেই সবার চোখ আনাসের উপর। আনাস সবার চোখকে অগ্রাহ্য করে আয়রার দিকে তাকিয়ে। আয়রা আনাসকে আসতে দেখে পূর্ব থেকেই মায়ের বুকে মাথা গুজে আনাসের দিকে তাকিয়েছিল। আনাস এসে আরিশার পাশে দাঁড়াতেই আরিশা আনাসের হাত ধরে বেডে আয়রার পাশে বসালো। আনহাসিক আয়রাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। আয়রা মুখে লজ্জা নিয়ে মাথা নিচু করে হাত কচলাতে লাগলো। আনাস এক নজর আয়রাকে দেখে সবার উদ্দেশ্যে বলল, হাসপাতালকে কমেডি সেন্টার না বানিয়ে এসব বাড়িতে করা যেত।
আনহা শেখ, আতিফ শেখ, আদনান তালুকদার, আহাদ তালুকদার চারজন মিলে কাজের সঙ্গে বিয়ের কাগজগুলো দেখতে লাগলো। আদিবা তালুকদার ছেলের কথা ধরে উঠলেন। আমি আমার বৌমাকে একেবারে তালুকদার বাড়ির বউ রূপে প্রবেশ করাবো। তোমার সমস্যা কই? তুমি চুপচাপ বসে থাকো। আদিবা তালুকদারের শাসনে আনাস ভ্রুকুচকে সবাইকে দেখতে লাগলো। সবাই মিটি মিটি হাসছে। আনাস আর চোখে আয়রার দিকে তাকালো। আয়রা লজ্জায় মাথা নিচু করে আছে। আনাস সম্পূর্ণ মনোযোগ দিয়ে আয়রাকে দেখতে লাগলো। রাফি এত কিছু বাহিরে দাঁড়িয়ে দেখছে। বুকের মধ্যে মুচড়ে ভেঙে যাচ্ছে সবকিছু। আরাত কেবিন থেকে বের হয়ে এসে রাফির পাশে দাঁড়ালো। দুজনের চোখ সামনে আনাস আর আয়রার বিয়ের প্রিপারেশনের উপর। রাফি বলে উঠল, বলছিলাম না, তোমার বোনকে সর্বোচ্চ সুখী করতে আমাকে যদি পোড়াতে হয় আমি পূর্ব। আমি আমার কথা রেখেছি। আমার মুখে হাসি থাকলেও অন্তর পুরে ছাই হয়ে যাচ্ছে। আজকের প্ল্যান তো আমাদের লিস্টে ছিল না ভাইয়া। রাফির সামনে চোখ রেখে আরাতের কথার উত্তর করলো। মাঝে মাঝে এমন কিছু সামিল হতে হয় যা কখনো ইচ্ছার বিপরীতে চলে যায়। ঠিক আজকের সিচুয়েশনটাও এমন রূপে এসেছিল। সিচুয়েশন যেমনই হোক, মূল উদ্দেশ্য এসে পৌঁছেছে। আয়রা আনাসের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, তাও আবার হাসপাতালের বেডে। ব্যাপারটা ফানি শুনতে হলেও পরিস্থিতি আর ফ্যামিলি জোরপূর্বক চাওয়াতে হাসপাতালে পবিত্র কাজটা হয়ে গেল। ডাক্তার এতক্ষণ পুলিশের ভয়ে বিরক্ত হয়ে সব কিছু সহ্য করে গেলেন। আশেপাশে কিছু মানুষ এতে বেশ বিরক্ত। হাসপাতালে অনাগর মানুষের আনাগোনা চলতেই আছে। কেউ কান্না করছে তো কেউ নতুন আগন্তুকের আনন্দ নিয়ে বাড়ি ফিরছে। সেখানে তালুকদার বাড়ির এত জ্ঞানী মানুষ হয়ে আহাদ তালুকদার আর আদনান তালুকদার নিজেদের ছেলে মেয়ের বিয়ে হাসপাতালে বেড়ে দিচ্ছে। তালুকদার বাড়ি রাত প্রায় 9টার কাছাকাছি হবে। রাহিমা সুলতানা আগে থেকে মিষ্টি রেডি করে নিয়ে অপেক্ষা করছিলেন তালুকদার বাড়িতে। আহিন, আলভি রাহিমা সুলতানার সঙ্গে ছিল। রশ্মিদের বাড়িতে নিজের রুমে। সবাই বাড়ি ফিরে সর্বপ্রথম আয়রাকে নিয়ে সোফাতে বসলো। হাসপাতালে আমান এসেছিল। আমানকে তালুকদার বাড়িতে আসতে বলেই আমান নাকচ করে। আমান, রাফি নিজেদের বাড়িতে ফিরে গেছে। আয়রাকে নিয়ে সোফাতে বসতেই রাহিমা সুলতানা মিষ্টির প্লেট নিয়ে হাসি মুখে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। আর তার আরিশা বাড়ি ফিরে নিজেদের রুমে ফ্রেশ হতে গেছে। রাহিমা সুলতানা এদিক ওদিক আনাসকে খুঁজলো। আনাসকে দেখতে না পেয়ে বলেই ফেললো, নতুন বউর পাশে আনাসকে দেখতে পাচ্ছি না। আনাস কই? আদনান তালুকদার, রাবেয়া তালুকদার, আহাদ তালুকদার, আদিবা তালুকদার, আনহা শেখ, আতিফ শেখ 6 জন আয়রার পাশাপাশি বসে সারাদিনের ক্লান্ত শরীরটা এড়িয়ে দিয়েছেন সোফাতে। রাহিমা সুলতানের কথা শুনে সোজা হয়ে বসলেন সবাই। আদিবা তালুকদার বলে উঠলেন, আমার ছেলের নতুন বউকে বাইকের পিছনে বসাতে পারেনি, এতে সে রাগ করেছে। আদিবা তালুকদারের কথাই ড্রয়িং রুমে সবাই একসঙ্গে হেসে উঠল। আয়রা সবার মাঝখানে মাথা নিচু করে বসে আছে। নিজের আপন মানুষরা শ্বশুর বাড়ির মতো ট্রিট করে লজ্জায় মাথা উপরে তুলতে পারছে না। হাসপাতাল থেকে আনাস আয়রাকে নিজের সঙ্গে বাইকে নিয়ে ফিরতে চেয়েছিল। অসুস্থ শরীরে শীতের রাতে বাইকে বাড়ি ফিরলে আয়রার শরীর বেশি খারাপ হবে ভেবে আনাসকে একা আসতে বলে আয়রাকে নিজেদের সঙ্গে গাড়িতে নিয়ে এসেছে। আনাস মন ভার করে তাদের গাড়ি রওনা দেওয়ার আগে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। যদিও এখনও তালুকদার বাড়িতে এসে পৌঁছেনি। রাহিমা সুলতানা মিষ্টির প্লেট নিয়ে এসে আয়রাকে মিষ্টি মুখ করালেন। বড়দের ছোট ছোট মশকরায় আয়রা পুনরায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকলো। রাবেয়া তালুকদার আনহা শেখকে মজার ছলে বলে উঠল, কি নতুন বিয়ান মেয়ের সঙ্গে মেয়ের শ্বশুর বাড়িতে চলে এলেন? আনহা শেখ হাসি মুখে বললেন, ভাবি, আমি আমার ভাতিজার বউকে দেখতে এসেছি। বোনের কথায় আহাদ তালুকদার হাসলেন। আমার ছেলের বউকে দেখতে হলে গিফট লাগবে। আদিবার নতুন বউয়ের মাথায় বড় করে ঘোমটা টেনে দাও। আদিবা তালুকদার স্বামীর কথায় হাসি মুখে সোফা থেকে উঠে আয়রার মাথায় বড় করে ঘোমটা টেনে দিল। সবার মুখে হাসি। আয়রা পরিবারের হাসি খুশি মুহূর্তগুলো বিরক্ত না হয়ে চুপচাপ এনজয় করছে। আনহা শেখ সোফা থেকে উঠে এসে আয়রার ঘোমটা মাথা থেকে সরিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাতিজার পছন্দ আছে বলতে হবে। এত মিষ্টি মেয়েকে কোথায় থেকে উঠিয়ে এনেছে? সবাই আনহা শেখের কথায় শব্দ করে হেসে উঠল। আনহা শেখ আয়রার কপালে চুমু রেখে দিলেন। আয়রা মায়ের দিকে তাকিয়ে ছোট উল্টে বলে উঠল, আম্মু প্লিজ। এই মেয়ে, এখানে তোমার আম্মু কই? আমি তোমার ফুপি শাশুড়ি, এখন থেকে ফুপি বলে সম্বোধন করবে।
সবার আড্ডা দেওয়ার মাঝে আনাসকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। আনাস মন ভার করে এক নজর সবাইকে পরখ করলো। আয়রাকে ঘিরে সবাইকে বসে থাকতে দেখে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, আহাত তালুকদারের কথায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। আদিবা, আমার বৌমাকে তার রুমে রেখে আসো। যতদিন পর্যন্ত বড় করে রিসেপশন না হয়েছে ততদিন ওরা আলাদা থাকবে। আমার বউ আমার রুমে চাই, রিসেপশন আপনারা বুঝে নেবেন। আনাস বড়দের দিকে না তাকিয়ে কথাটা বলে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। আনাসের মুখে বৌডাক শুনিয়ে এরা মুগ্ধ চোখে আনাসের সিঁড়ি বেয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহাত তালুকদারকে আনাসের কথায় বিরক্ত হতে দেখে গেল। আদনান তালুকদার ছোট্ট ভাইকে বোঝালেন, তাকবির দেশে ফিরলে দুটো রিসেপশন একসঙ্গে হবে। আয়রাকে আনাস এর রুমে রেখে আসো, দুজনকে একা ছাড়া প্রয়োজন। আদনান তালুকদার রাবেয়া তালুকদারের উদ্দেশ্যে কথাটা বলে নিজের রুমে চলে গেলেন। আহাত তালুকদার বড় ভাইয়ের মুখের উপর কথা বললেন না। রাহিমা সুলতানা এবং রাবেয়া তালুকদার আয়রাকে আনাস এর রুমে রেখে গেলেন। সঙ্গে খাবারের প্লেট সাজিয়ে দিয়েছে। আয়রা আনাসের রুমে দাঁড়িয়ে চোখ বুলিয়ে আশেপাশে দেখছে। মনের মধ্যে আনাসকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো নিস্তব্ধ রুমটাই নতুনভাবে সেজে উঠতে লাগলো। আজ থেকে এই রুমের সঙ্গে রুমের মালিকটাও আয়রার। আনাস তাকে ভালোবাসে। আনাসের সঙ্গে নতুন জীবন, নতুন পথ চলা শুরু। দুজনের সুন্দর একটা সংসার হবে, যেখানে থাকবে না কোনো বাধা। একে অপরের ভালোবাসার পূর্ণতা পেয়ে গেল। আনাস বেলকনিতে দাঁড়িয়ে কয়েকবার তাকবীরকে ফোন লাগালো। বারবার একই কথা ভেসে আসছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আনাস ফোনটা কান থেকে চতুর্থবারের মতো নামালো। সারাদিনের ক্লান্তি মুখে টেনশন সবকিছু যেন এলোমেলো লাগছে। আয়রার কথা মনে পড়তেই আনাস ব্যালকনি থেকে রুমে পা রাখলো। আয়রাকে রুমের এদিক ওদিক তাকাতে দেখে আনাসের বুকের মধ্যে ধুকপুক শব্দ হতে লাগলো। আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। এক পা দুপা আয়রার দিকে এগোতে এগোতে মনের মধ্যে খেলে গেল, আজকে থেকে রুমটায় একা না, দুজন থাকবে। এতদিন রুমটা চুপচাপ নীরব হয়ে থাকতো, আর এখন রুমে একজন অর্ধাঙ্গিনী থাকবে। সে ক্ষণে ক্ষণে শব্দ করে হেসে উঠবে। সেই হাসি মুগ্ধ হয়ে দেখবে আনাস। নতুন নতুন বাহানা ধরবে, সেই বাহানা খুব যত্ন করে পূরণ করবে আনাস। কথাগুলো মনে মনে ভেবে মুচকি হেসে আয়রাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আয়রা হঠাৎ কারো ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠল। আয়রাকে চমকাতে দেখে আনাস মুখে হাসি রেখে বলে উঠল, ভয় পেয়ে গেলে? আনাস আয়রাকে নিজের দিকে করে চোখে চোখ রেখে পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে চমকে উঠলি কেন? জানি না। আয়রা অন্যদিকে মুখ করে বলল। আনাস আয়রার একালে হাত রেখে আয়রার চোখে চোখ রেখে নিঃশব্দ কণ্ঠে বলে উঠল, একবার বল না ভালোবাসি। আমি বলতে পারবো না। কেন? আপনি তো জানেন আপনার জন্য আমি কি ফিল করি। কি ফিল করিস? সব কথা কি বলে বোঝাতে হবে? আনাস আয়রার কপালে নিজের কপাল ঠেকালো। মুখে তৃপ্তির হাসি, চোখে এক টুকরো সুখ নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, ভালোবাসি এরা, আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। ভালোবাসা কত সুন্দর, তা আমি তোকে ভালোবেসে শিখেছি। আমার প্রথম মায়া তুই, প্রথম প্রেম তুই, আমার অস্তিত্ব তুই, আমার প্রথম এবং শেষ ভালোবাসা, ভালো থাকা তুই। তোর সঙ্গে সারা জীবন পাড়ি দিতে চাই, আমার পূর্ণতা তুই। আয়রা আনাসকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। চোখ বন্ধ, মুখে পূর্ণতার হাসি নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি আমার সেই ভালোবাসা যাকে আমি আমার মোনাজাতে চেয়েছি। আমার রব আমার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হিসেবে আপনাকে দিয়েছে। দুজনের মুখে সুখের হাসি। একে অপরকে জড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত। শুধু ধীরে ধীরে দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আনাস নীরবতা ভেঙে আয়রাকে নিজের দিকে ছাড়িয়ে নিয়ে বলল, চল, খাবারকে মেডিসিন নেবে। আপনার হাতে খাবো। আনাস ভ্রুকুচকে আয়রার দিকে তাকালো। কয়েক সেকেন্ড আয়রাকে দেখে নিয়ে মুখে মুচকি হাসি টেনে বলল, খাওয়াবো একটা শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত। যদি আগের মতো তুমি বলে সম্বোধন করিস তাহলে খাওয়াবো। আয়রা মুখ গোমড়া করে বলে উঠল, আমি পারবো না। আমিও খাওয়াবো না। আনাস ভাই, তোমার হাতে খাইয়ে দাও। আমি তোর ভাই? না। এখন থেকে ও গো হ্যাঁ গো শুনছো, এভাবে দেখবি, নয়তো ও গো স্বামী। ছি, জঘন্য শুনতে।
আয়রার নাক সিটকে বলা কথায় আনাস শব্দ করে হাসতে লাগলো। আনাসের হাসি আয়রা মুগ্ধ হয়ে খুব কাছ থেকে দেখছে। আনাস হাসতে হাসতে আয়রাকে আদর করে নাক বুলিয়ে দিয়ে বলল, চল আমার হাতে খাবে। রাফি শীতের রাতে কুয়াশার ভিড়ে ছাদের রেলিং ঘেঁষে অন্ধকার রাতের আকাশের দিকে চেয়ে আছে। শীতের হিম করা ঠান্ডা বাতাস কালো শার্ট ভেদ করে শরীরটা শীতল করে তুলছে। রেলিংয়ের উপর থেকে ফোনটা নিয়ে গান বেজেই চলেছে। রাফি গানের লাইনের সঙ্গে নিজের জীবন মিলাতে ব্যস্ত। মায়াবিনী, আমার চোখে চেয়ে দেখো, দেখো না চেয়ে। ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবো না আর বাঁধন তোমার, খুলে দিলাম আকাশ নীলে। ডানা মেলে দিও তোমার, ডাকে তোমার নতুন জীবন। স্মৃতিময় কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ফোনে মিউজিক বাজার সঙ্গে সঙ্গে রাফি মলিন হেসে লাইনগুলো বিড়বিড় করছে। প্রত্যেকটা লাইনে নিজের সঙ্গে না পাওয়া ভালোবাসাকে খুঁজে নিচ্ছে। আমার সাদে এসে রাফিকে আকাশের দিকে তাকিয়ে গানের সঙ্গে বিড়বিড় করতে দেখে। রাফির সাথে এসে দাঁড়ালো। রেলিংয়ের উপর থেকে ফোনটা হাতে নিয়ে গানটা বন্ধ করলো। রাফি গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো। আমানকে নিজের সামনে দেখে ছোট্ট করে বলে উঠল, ঘুমাও নাই? না, চোখে ঘুম ধরা দিচ্ছে না। ভাবিজানকে মিস করছো? অভ্যাসে পরিণত হয়ে গেছে। পাশে না থাকলে পুরো রুমটা মৃত মৃত লাগে। তাই ভাবলাম তোর সঙ্গে তোর কষ্টগুলো ভাগাভাগি করে আসা যাক। রাফি আমানের কথায় মলিন হেসে বলে উঠল, আমার কষ্ট নেই, আমার আছে আফসোস। সে আমার নসিবে নেই, এটার আফসোস। নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার অপরাধের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা বারবার ব্যথা হানছে। ওদের বোঝাতে পারছি না সে আমাকে চায়নি। তোরা ওকে নিয়ে ভাবিস না, ও অন্যের ভাবনা, অন্যের ভালোবাসা, অন্যের অর্ধাঙ্গিনী, কিন্তু ব্যর্থ হৃৎপিণ্ড মানতে নারাজ। বাদ দে সব। যে নসিবে নেই তাকে মনে রাখিস না, নয়তো মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হে আল্লাহ, তাকে ভুলে যাওয়ার জন্য সাহায্য করো। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি, তাকে ভোলার শক্তি দাও মাবুদ। তার কথা ভেবে কষ্ট পেতে চাই না। তাকে তো আর আমার নসিবে রাখলে না, তোমার রহমত দিয়ে তাকে আমার মন থেকে ভুলিয়ে দাও। আমি তাকে ভুলতে চাই মাবুদ। মানুষ যদি সব সহজে সব কিছুই পেয়ে যায়, তাহলে আফসোস করবে কি নিয়ে বলো তো? আমার রাফিকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা স্বরূপ আগলে নিল। রাফির হয়তো মনটা হালকা করার জন্য এতটুকু জায়গা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। আরাত বাড়ি ফিরে রশ্মির সঙ্গে দেখা হয়নি এখনো। ফ্রেশ হয়ে রশ্মির সঙ্গে দেখা করতে রশ্মির বাড়িতে এসে দাঁড়ালো। আজকে রাত রশ্মির সঙ্গে থাকবে। রশ্মি আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে। আরাতের সঙ্গে সকাল থেকে টুকিটাকি কথা বলছে। আরাত রশ্মির রুমের সামনে এসে দাঁড়াতেই রুমটা অন্ধকার দেখতে পেল। দরজার পাশে হাত দিয়ে সুইচ বোর্ডে টাচ করে ডিম লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে রুমটা হালকা আলোয় স্পষ্টভাবে পরিষ্কার দেখা গেল। আরাত রুমে রশ্মিকে দেখতে পেল না। রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়াতে রশ্মিকে ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ পড়ল। এত রাতে ভূতের মতো একা একা দাঁড়িয়ে কি করছিস অন্ধকার রাতে? একা থাকতে দে। পারবো না, এখানে এসছিস নিজের ইচ্ছায়, এখান থেকে যাব নিজের ইচ্ছায়। আরাত কথাটা বলতে বলতে রশ্মির পিছনে দাঁড়িয়ে ঘাড়ে মুখ রেখে উৎফুল্লতা মুখে জানতে চাইল, এই রোশনি, বল না মাহি কেমন? ওর মুখটা খুব মায়াবী, তাই না? জানিস তো, ও সবসময় লেদার জ্যাকেট পরে থাকে। আরিশা আপুর বিয়েতে শুধু পাঞ্জাবিতে দেখছিলাম, বাট শ্যামবর্ণ মায়াবী মুখটায় লেদার জ্যাকেটে দারুণ মানায়। বল। আরাতে উৎফুল্লতা নিয়ে বলা কথা রশ্মির উপর কোনো প্রভাব ফেলল না। আগে নেই ব্যালকনি ভেদ করে সামনে অন্ধকার আকাশের দিকে চেয়ে রইল। আরাত বিরক্ত হলো এতে। বিরক্তি মুখে পুনরায় বলল, কি সবসময় অন্য মনস্ক হয়ে থাকস? যে তোকে ভালোবাসে না তাকে মনে রেখে নিজের মনকে কষ্ট দিচ্ছিস কেন? আমি তোর জায়গায় থাকলে কি করতাম জানিস? নিজে গান লাগিয়ে নাচতাম। কথাগুলো বলে আরাত শব্দ করে হেসে উঠল। রশ্মি রাগী গলায় বলে উঠল, সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, সে আমায় ভালোবাসে, বুঝতে পারছিস? ভালোবাসে সে আমাকে। রশ্মি চিৎকার দিয়ে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। আরাত রশ্মির কান্না দেখে হতবাক হয়ে গেল। পুনরায় মুখে বিরক্তি নিয়ে রাগী গলায় বলে উঠল, তোর আজাইরা নাটক আমার ভাল লাগতেছে না রে রোশনি।
সবকিছু খুলে বলবি। পার্থ যদি তোকে ভালোবাসে তাহলে চলে আসলি কেন? আর এসব নাটক বা কেন? শুনবি? শুন তাহলে। আমরা যখন প্রথম দেখা করলাম, ও আমার দিকে কেমন যেন শুধু তাকিয়েছিল। এভাবে পুরো শহর ঘুরলাম দুজন। আমরা মিট করার আগে যেমন ফ্রি ছিলাম, সামনাসামনি দেখা করার পর পার্থ অন্যরকম বিহেভ করতে লাগলো। ফোনে কথা বলা কমিয়ে দিল, আমার ফোন ইগনোর করতে লাগলো। সবকিছু মুখ বুজে মেনে নিলাম আমি। 2 দিন পর পার্থ নিজে থেকে ফোন করে পুনরায় মিট করতে চাইলো। আমি হাসি খুশি মুখে রেডি হয়ে পার্থ লোকেশন অনুযায়ী চলে গেলাম। পার্থ তার ফ্রেন্ডদের সঙ্গে পরিচয় করিয়ে দিল আমায়। তাদের মধ্যে একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে ছিল। আমরা যতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, মেয়েটা কেমন অদ্ভুত দৃষ্টিতে চেয়েছিল। আমি বুঝতে পারলাম পার্থ আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। রশ্মি কান্না করে কথাগুলো বলতে বলতে মেঝেতে বসে পড়ল। আরাত রশ্মিকে আটকালো না, চুপচাপ রশ্মির কথাগুলো শুনতে লাগলো। রশ্মি মেঝেতে বসে চোখের পানি মুছে পুনরায় বলতে লাগলো। তোকে বলেছিলাম না পার্থর একটা বাঙালি ফ্রেন্ড আছে? ভাইয়াটার সঙ্গে আমার পরিচয় ছিল। আমি যখন পার্থের সঙ্গে তৃতীয়বার মিট করার পর পার্থকে ফোনে পেলাম না, তখন এই ভাইয়ার সঙ্গে কথা বললাম আমি। বিশ্বাস কর, ও যদি আমার সঙ্গে শুধু বেইমানি করতো, আমি মেনে নিতাম, নিজেকে সামলে নিতাম। কিন্তু ও আমাকে... দুর্বল, আজ এরা চোখের পানি ফেলছিস কেন? তারপর কি বল না। আরাতের বিরক্তি মাখা কণ্ঠে রশ্মি মেঝে থেকে উঠে দাঁড়ালো। কান্নারত মুখটাই রাগি গলায় বলে উঠল। আমার কষ্টকে তোর কষ্ট মনে হয় না, তাই না? ঠিক তো বুঝবি কিভাবে? নিজের জায়গা থেকে অন্যের কষ্টকে ফিল করবি কি করে? আমার মতো ঠকে গেলে বুঝবি শখের পুরুষে বেইমানিতে কেমন কষ্ট হয়। রশ্মির কথায় আরাত পাত্তা না দিয়ে মুখ বেঁকিয়ে বলে উঠল। মাহিরের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও কখনো আমাকে ধোকা দেবে না। আর যদি কখনো দিয়েও থাকে, এই দিন আমি ডিজে গান বাজিয়ে ডান্স করব। যা। রশ্মি আরাতের কথা শুনে কথা বাড়ালো না, চুপচাপ রুমে যেতে লাগলো। আরাত রশ্মিকে আটকে ধরে পুনরায় বলল। কই যাস? বাকিটুকু শেষ কর। আমি পারবো না, সর সামনে থেকে। যার কাছে আমার কষ্টের মূল্য নেই, তার কাছে সবকিছু শেয়ার না করাই বেটার। রশ্মি আরাতকে রেখে রুমের ভেতরে যেতে লাগলো। আরাত পুনরায় রশ্মিকে জড়িয়ে ধরে বলল। আরে বোন, ঝগড়া করছিস কেন? শেষটুকু বল না। বিশ্বাস কর, এবার আমি কান্না করব তোর সঙ্গে। রশ্মি তাচ্ছিল্য স্বরূপ হেসে উঠল। আরাত এবার সত্যি সত্যি সিরিয়াস মুখে রশ্মির দিকে তাকালো। দুজন সামনাসামনি দাঁড়ালো। রশ্মি রাতের অন্ধকারে চোখ রেখে পুনরায় বলে উঠল। যখন জানতে পারবি যার জন্য নিজের পরিবার, নিজের দেশ ছাড়তে রাজি, সেই মানুষটাকে তোকে না অন্য কাউকে ভালোবাসে, তোকে ঠকাচ্ছে, তখন তার কেমন লাগবে বল? আরাত নিশ্চুপ। রশ্মি আরাতকে এক নজর দেখে নিয়ে নিজেকে তাচ্ছিল্য করে বলে উঠল। পুরো শরীর কাঁপছিল যখন জানতে পারি আমি ছাড়াও সে অন্য কারোর সঙ্গে কথা বলে, ও আমার সঙ্গে প্রতারণা করছে। মেয়েটার কথা বললাম না, মেয়েটা পার্থর ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ছিল, এমনকি ওরা লিভিং রিলেশনশিপে। রশ্মি আর কিছু বলতে পারলো না। কান্না করতে করতে আরাতকে জড়িয়ে ধরল। আরাত রশ্মিকে সান্ত্বনা স্বরূপ পিঠে হাত বোলাতে বোলাতে পুনরায় জানতে চাইল। তাহলে তোর সঙ্গে রিলেশনশিপে যাওয়ার কারণ? ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বাজি ধরে আমার সঙ্গে রিলেশনশিপে ছিল। আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে কানাডা নিয়ে যেতে পারলে পার্থ জিতে যাবে। হ্যাঁ, ও জিতে গেছে, আমাকে শেষ করে ও জিতে গেছে। আমার সঙ্গে দেখা করে সব কিছু বলতে চেয়েছিল, বাট ও আমার সঙ্গে দেখা করতে এসে নিজেই ফেঁসে গেছে। আমাকে সামনাসামনি দেখার পর আমাকে ওর ভালো লাগতে শুরু করেছিল। এই কারণে প্রথমে আমায় ইগনোর করেছে, দ্বিতীয়বার আমাকে সঙ্গে নিয়ে পুরো দিন ঘুরেছে, তৃতীয়বার ওর ফ্রেন্ডদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। সেই দিনের পর থেকে পার্থ দেখা নেই, না ওর বন্ধু বান্ধবের সঙ্গে কোনো যোগাযোগ, না রেখেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে। ফোনে পাওয়া যায় না। এখন কি করব বল? কি করব আমি এখন? এখন তো ওর কাছে আমাকে ঠকানোর কৈফিয়তটুকুও চাইতে পারছি না। আমি তো ওকে সত্যি সত্যি ভালোবাসতাম, বল? রশ্মির দৈর্ঘ্য কথাই আরাত বড় করে নিঃশ্বাস নিল। রশ্মির চোখের পানি দুহাতে মুছে দিতে দিতে আরাত বলল। ওই পার্থর বাচ্চা আমার সামনে পড়লে আমি শালারে দুনিয়াতে জাহান্নাম দেখাবো। জানোস, তোর উপর রাগ লাগছে। প্রেম দেখে বাঁচি না যত সব ফাউল পোলাপান। রাগ লাগছে আমার। আরে জানা, রুমে গিয়ে কান্না কর। আমার সামনে একদম চিটার জন্য ফ্যাচ ফ্যাচ করবি না।
আরাত রেলিংয়ে হাত রেখে নিজের কপালে হাত ঘষতে লাগলো। রশ্মি আরাতের উপর অভিমান করে গাল ফুলিয়ে রুমে চলে গেল। আরাত বেলকনিতে দাঁড়িয়ে থাকার মধ্যে রাতের অন্ধকার ভেদ করে তালুকদার বাড়িতে একটা গাড়ি ঢুকতে দেখলো। আরাতের রাগী মুখ নিমেষেই চুপসে গেল। মনে পড়ে গেল তাকবীরের আকস্মিক নরম ঠোঁটের ছোঁয়া। আরাত গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করলো, ধুরু, সবকিছু আমার সঙ্গে কেন হয়? আবারও লুকিয়ে চলতে হবে।